আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। লাস্ট ক্লাসে আমাদের যেহেতু 50 হয়েছিল আমরা জাস্ট 2 মিনিট দেখবো 50 হওয়া পর্যন্ত। থ্যাংক ইউ। 50 টা আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো, গত ক্লাসের পর আমাদের ১ সপ্তাহ পর আরেকটা ক্লাস। তো যে বিষয়টা সেটা হলো যে আমরা কম্পারেটিভ হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স এর বিভিন্ন বিষয় দেখেছিলাম আপনাদের এখানে। আপনাদের আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে আমি বলছি আর আপনাদের কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে একদম শেষে বলবেন। না, ক্লাসে লেকচারটার পরে আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব রাখবো, আধা ঘন্টা লেকচার। আর এখন হচ্ছে গত ক্লাস সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে আপনারা কেউ কিছু দেখেছেন লাস্ট ক্লাসের আমরা কি পড়েছিলাম? ম্যাডাম, ভাষাতত্ত্বের বিভিন্ন শাখা নিয়ে আমরা লাস্ট ক্লাসটা করেছিলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে গুগল ক্লাসরুমে। তো যেটা হচ্ছে যে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে আমরা জাস্ট আপনাদেরকে ভাষা বিজ্ঞানের বিভিন্ন কোর আর পেরিফেরাল ব্রাঞ্চ সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আমি বলবো যে আপনারা জানেন বা বিষয়টা কি। আর দ্বিতীয় ক্লাসটা আমরা নিয়েছি আসলে ঐতিহাসিক তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে, যে ভাষার বিভিন্ন কালের বিবর্তন বা নির্দিষ্ট কালের বিবরণ যেটা আমার প্রয়োজনে রিভিউ ক্লাসে গেলাম, ওটা সমস্যা নাই। সিনক্রোনিক এন্ড ডায়াক্রোনিক লিঙ্গুইস্টিক্স এবং আরেকটা বিষয় হলো যে তুলনামূলক এবং ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের পার্থক্য। তো আপনারা কেউ সাম আপ বলতে পারবেন লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা পড়িয়েছি? জি ম্যাডাম, বলুন প্লিজ। ম্যাডাম, লাস্ট ক্লাসে আমরা ওই ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা পড়েছি। ভাষা বিজ্ঞানের 4টি প্রধান শাখা রয়েছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, একটা হচ্ছে শব্দতত্ত্ব, একটা হচ্ছে বাগধারা তত্ত্ব। না না, সেটা হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে দেখেছি, দ্বিতীয় ক্লাসে আমরা করেছি ঐতিহাসিক। জি জি জি, পার্থক্য। জি জি, ঐতিহাসিক তুলনামূলক ভাষা বিজ্ঞানের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্যটি হচ্ছে যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এই একটি বিভিন্ন ভাষার ইতিহাসগত দিকগুলো বর্ণনা করে। মানে মানে কোন একটা নির্দিষ্ট সময়ে একটা ভাষা কিভাবে ছিল এবং সেটা ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে কিভাবে রূপ নিয়েছে সেটা মানে বিভিন্ন ইতিহাসগত ভাবে আলোচনা করে। আর যেটা তুলনামূলক ভাষা বিজ্ঞান ওটাকে অনেকটা কালকেন্দ্রিক ভাষা বিজ্ঞান বলা হয়, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ওই ভাষাটা কোন পর্যায়ে ছিল সেটা নিয়ে আলোচনা করে। সাউন্ড শোনা যাচ্ছে না। শুনতে পারতেছি না আমরা।
লাইনে নাই। ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি না। ম্যাডাম শোনা যায় না? ম্যাডাম আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি না। ম্যাম আমরা কথা শুনতে পারতেছি না। কি যেন বলছে রে? ম্যাম আপনি কি আছেন লাইনে আমাদের সাথে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না কিছু। ম্যাডাম নাই নাই, উনি লাইন থেকে চলে গেছে, মনে হয় আসবে। অপেক্ষা করুন। যেটা হয়েছে হঠাৎ করে ওয়াইফাই চলে গেছে, আমি জাস্ট আমার ফোনের সাথে কানেক্ট করতেই হটস্পট নিচ্ছিল না। সো আমরা আগের ক্লাসে রিভিউ নিয়ে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। তো না, এরকম হয় না জেনারেলি যে সাধারণত ওয়াইফাই কানেকশনটা আমাদের এখানে স্টেবল, কিন্তু আজ জানি না কি জন্য এমন হলো। তো এখানে যে বিষয়টা যে আপনাদেরকে আমরা আলোচনা করছি যে তুলনামূলক আর ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য আছে। বেসিক্যালি এই পার্থক্যটা যে তুলনা করার কম্পারিজনের মধ্যে লাস্ট ক্লাসে আমরা ম্যাটেরিয়ালও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম।
তো আমরা বলেছিলাম আজকের ক্লাসে আসলে কি নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসে আমরা মূলত উইলিয়াম জোন্স নিয়ে আলোচনা করব। উইলিয়াম জোন্স হচ্ছেন একজন, আপনারা নাম শুনেছেন, তিনি অত্যন্ত বিখ্যাত তার একটি ভাষণের জন্য। ভাষণ বলতে যে স্যার উইলিয়াম জোন্স এর যে বিষয়টা, আমি এটা অন করি। স্যার উইলিয়াম জোন্স এর যে বিষয়টা, যে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি যে দেখা যাচ্ছে। ওকে, হচ্ছে যে উনি একজন ব্রিটিশ দার্শনিক ছিলেন, ফিলোসফার। তো মূলত আমাদের দেশে, যে শুধু আমাদের দেশ বলতে না, আপনি বলতে পারেন যে একদম আমাদের 19 শতকে একটা সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার এভাবে যে চর্চা শুরু হয়, সেই ক্ষেত্রে উইলিয়াম জোন্সের একটা অনেক বড় অবদান আছে। অবদান আছে বলতে যে উনি, আচ্ছা এখানে আমি একটু আপনাদেরকে মিউট করে দিচ্ছি, অনেকেই আনমিউট হয়ে গেছেন। তো যেটা হচ্ছে যে আমরা ডিসকাস করছিলাম আমি দেখছি একটু কে আনমিউট আছে, আমি জাস্ট মিউট করে দিয়ে ওকে, আমি এখন তাহলে করছি, শেয়ারটা আলোচনা করছি। তো উইলিয়াম জোনসের যে বিষয়টা, যে উনার যে কন্ট্রিবিউশন, উনি একজন পণ্ডিত ছিলেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি আসলে বিচারপতি হিসেবে, ব্রিটিশ বিচারপতি হিসেবে আমাদের দেশে যখন ব্রিটিশদের শাসন চলছিল, উনি ওই সময়টাতে আসলে এই ভারতবর্ষে আসেন। তার পিতার নামও ছিল উইলিয়াম জোন্স, আর উইলিয়াম জোন্সের প্যারেন্টস এর নামও এটা একই ছিল। তো যেটা হচ্ছে যে তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেন এবং পরবর্তীতে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর যেটা বিষয়, সেটা হচ্ছে উপমহাদেশে আহ আহ, উনি, সবচেয়ে জিনিস হচ্ছে তো উনি শুধু ভারতবর্ষে আসেননি, উনি যেটা করেছেন যে 1784 সালের 15ই জানুয়ারি কলকাতা এশিয়াটিক সোসাইটি উনি প্রতিষ্ঠাতা করেন। তিনি ভারত তখন একজন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত ছিলেন, রামালোচনা। উনি তার সাথে বেদ অধ্যয়ন করেন। বেদ হচ্ছে আমাদের সংস্কৃতর যে পিউরিফাইড রূপটা আছে, অর্থাৎ সংস্কৃত ভাষা নিয়ে উনি কাজ করেন এবং তিনি একজন সংস্কৃতবিদ হয়ে যান, মানে সংস্কৃত ভাষার উপরেই তিনি কাজ করেছিলেন। তো যেটা হয়েছে যে উনার এই সংস্কৃত ভাষার যে বিষয়টা, যে উনি সংস্কৃত ভাষা নিয়ে যখন চর্চা করেন, তখন উনি এই ভাষাটার মধ্যে যে এত আধুনিকতা আছে, এত রিসার্চ করার বিষয়গুলো আছে, তিনি প্রথম এই বিষয়গুলো দেখেন। এবং পরবর্তী 10 বছর তিনি দেখা যায় যে আমাদের যে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন নলেজ আছে, সেটা আইন, সঙ্গীত, লিটারেচার, তারপর ভূগোল, অর্থাৎ তিনি সব কিছু নিয়ে পড়াশোনা করেন এবং বেশ কিছু রচনা তিনি ইংরেজি অনুবাদ করেন। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সাহিত্য অথবা জিওগ্রাফি বা ম্যাথমেটিক্স বিষয়ে যে রিসার্চ গুলো হয়েছে সেই সময়, তিনি সেই বিষয়গুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। এবং তিনি কিন্তু শুধু, আমাদের সংস্কৃত ভাষা হচ্ছে একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তিনি শুধু সংস্কৃত না, গ্রিক,
লাতিন, আরবি, ফার্সি এই ভাষাগুলো পড়েছিলেন, জানতেন। তো এটা একটা বড় বিষয় যে উনি একজন মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো আমাদের তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে যেটা উনাকে যে জন্য আমরা খুব অনুস ইয়ে করি, মানে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়, সেটা হচ্ছে যে তার অবদান হলো যে তিনি তার যে ভাষণ দেন সেই ভাষণে তিনি যেটা করেন সংস্কৃত, গ্রিক এবং লাতিন ভাষার মধ্যে মিল খুঁজে পান, এবং তিনি এশিয়াটিক সোসাইটিতে যে বিখ্যাত ভাষণটা দেন সেটা বিখ্যাত অংশে তিনি বলেন যে the Sanskrit language, whatever its antiquity, is a wonderful structure, more perfect than the Greek, more copious than the Latin, and more executively refined than either. It bearing both of them a stronger affinity both in the roots of verse and in the forms of grammar than could possibly have been produced by accident. So strong indeed that no philosopher, এখানে টাইপোস কিছু আছে, নো, আমি যে বই রেফারেন্স দিয়েছি সেখান থেকে নেন, আমি জাস্ট ম্যাটেরিয়ালটা তৈরি করছিলাম আজকে। No philosopher could examine them all three without believing them to have some strong from some common source. এখানে দেখেন কমন সোর্স থেকে উদ্ভব বলে হয়েছে, which perhaps no longer exists. Here is the most important line in here. উনি যে ভাষাটার কথা কল্পনা করছেন তিনি ভাবছেন যে দ্যাট ইজ নো লঙ্গার এক্সিস্ট, যে ভাষাটা সম্ভবত নাই, গ্রিক, লাতিন, সংস্কৃত যে উৎস থেকে উঠে এসেছে। There is a similar reason, though not quite so forcible, for supporting both the Gothic and the Celtic, though blended with the different idioms, had the same origin with the Sanskrit, and the Old Persian might be added to the same family. এখানে দেখেন সংস্কৃত এবং পার্সিয়ানকেও তিনি একইভাবে করেছেন, এবং তিনি যেহেতু গথিক এবং কেলটিক ভাষাও পড়াশোনা করেছেন, তো তিনি এটা তার গবেষণায় দেখান যে এটা হয়। তো এটার একদম যেটা হচ্ছে আপনারা বাংলা অথবা ইংরেজি এই ভাষণটা পুরো শিখে ফেলবেন। এটা যদি আমরা বাংলা বলি সেটা হচ্ছে যে এটা ইয়ের বইতে আছে, হুমায়ুন আজাদ স্যারের বইতে আছে পুরো বাংলাটা, যে সংস্কৃত ভাষায় প্রত্ন পরিচয় যাই হোক না কেন এক বিস্ময়কর সংগঠন মণ্ডিত। এ ভাষা গ্রিকের চেয়ে উৎকৃষ্ট, লাতিনের চেয়ে বিশদ এবং উভয়ের চেয়ে সুচারু রূপে পরিশীলিত। প্রভু এ ভাষা উভয়ের সাথে ক্রিয়ামূল ও শব্দরূপে বহন করছে এমন এক সুগভীর সম্পর্ক যা কোনো আকস্মিক ব্যাপার নয়। এদের সম্পর্ক এত গভীর যে এই ত্রিভাষা নিরীক্ষার সময় কোনো ভাষা বিজ্ঞানী বিশ্বাস না করে পারবেন না যে এরা কোনো অভিন্ন উৎস থেকে উৎসাহিত হয়েছে, যা সম্ভবত আজ বিলুপ্ত। যদি এতটা শক্তিশালী নয় তবে অনুমান করার একই রকম কারণ রয়েছে, গথিক ও কেলটিক সংস্কৃতের সাথে একই উৎস থেকে উৎসাহিত হয়েছে বা উদ্ভব হয়েছে, যেটাই আমরা বলি, এবং প্রাচীন ফার্সিকেও একই বংশের অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভাষণটা হুমায়ুন আজাদ স্যার এভাবে করেছেন। হুমায়ুন স্যার যেটা বলেন যে জোন্সের ভাষণটি তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের প্রথম পদক্ষেপ। এর আগেও অনেক ভাষা গবেষক, পণ্ডিত দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন। তার যে ভাষণের কৃতিত্ব সেটা হলো তিনি দ্বিপদী ভাষা সম্পর্কে পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। এটা হচ্ছে তার মূল বিষয়। ফলে যেটা হয়েছে যে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে গড়ে ওঠে একটি বিজ্ঞানসম্মত ধারা। তিনি তার চিন্তাকে একটা ধারার উপর, একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। তো জোন্সের এই কৃতিত্ব একটা, সেটা হলো যে প্রথম যে তিনি ধ্রুপদী ভাষাগুলোর সাদৃশ্যের প্রতি পরবর্তীদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। তার আগে ভাষা সাদৃশ্য সম্পর্কে যেসব অনুমান করা হতো তা সবসময় ভাষিক তথ্য নির্ভর ছিল না। জোন্স তার অনুমানকে তথ্যের উপর প্রতিষ্ঠিত করেছিলেন, তার প্রভাবও পড়েছিল অসীম, এবং এর মাধ্যমে জোন্সের তুলনামূলক ভাষা বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এটা একটা খুবই ফোকাসড লাইন, এবং বিভিন্ন ভাষার ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বিকাশ নিয়ে কাজ শুরু হয়। ভাষার সম্পর্ক বলতে এদের দেখা হয় যে তাদের কোত্থেকে উৎপত্তি হয়ে আসছে এই বিষয়গুলো। এর থেকে যেটা হয় ভাষার বিবর্তন, পরিবর্তন, প্রত্য ভাষা পুনর্গঠনের অনুসন্ধানে দরজা খুলে দিয়েছে। মূলত ভাষা বিজ্ঞান ছাড়াও জোন্স ভারতবর্ষের আইন সাহিত্যের ক্ষেত্রে অনেক অবদান রাখেন। তবে ভাষা অধ্যয়ন ও সংরক্ষণে ইউরোপ ও পাশ্চাত্যের অধ্যয়নকে বিকাশভাবে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল।
তিনি এশিয়াটিক সোসাইটির বার্ষিক সভায় ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্ক নিয়ে একটি বক্তব্য স্থাপন করেন যে অনেকগুলো ভাষাকে তিনি একই উৎস থেকে উদ্ভূত হয়েছে। এতে যেটা হয়, ভাষা বিজ্ঞানে এটা আসলে নতুন দিক উন্মোচিত হয়। আমরা এই বিষয়টা থেকে দেখেন যেটা পড়ছি, যে এখান থেকে আমরা যে ভাষা বিজ্ঞানের যে এই আলোচনাটা পাওয়া যায়, এখান থেকে বোঝা যায় যে আমরা কি কি বিষয়কে ফোকাস করছি। এই আলোচনা থেকে কি কেউ বলতে পারবেন যে অস্ট্রেলিয়া থেকে বলে দিচ্ছি যে তাহলে প্রভাবটা কি, মানে উনার প্রভাবটাকে যদি আমরা সিস্টেমেটিক্যালি বলতে চাই, আপনারা কিন্তু কি লাইনগুলো লিখে ফেলবেন। এগুলো অনেক সময় আমরা যেমন এখন দানিয়েল হক স্যারের বইটা আপনারা দেখবেন, আমি ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দিয়েছি। হুমায়ুন আজাদ স্যারের বই আর হচ্ছে দানিয়েল হক, আপনারা যখন লেকচার দিচ্ছি তখন রেফারেন্স হিসেবে দুজনের নামই লিখেন, দুটো ম্যাটেরিয়ালই দেওয়া আছে। দানিয়েল হক স্যার হচ্ছে তার যে ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে সেখানে এটা আছে জোনসের যে গুরুত্ব, তার ভাষণের যে গুরুত্ব সে বিষয়টা। আর যেটা হচ্ছে যে, তো আমরা এমনিতে ইনফর্মালি যদি আলোচনা করি যে জোনসের যে ভাষণ সেটা তার কি কি ইম্পর্টেন্স থাকতে পারে, কি ধরে কেউ বলতে পারবেন, আইডিয়া দিতে পারবেন? আমরা যদি 4টা বা 5টা পয়েন্ট দেখাই একদম প্রথম থেকে, যেমন প্রথম যদি আমি বলতে চাই, তার একটা খুব মানে আবিষ্কার আমরা বলতে পারি। আপনি প্রথম পয়েন্ট হিসেবে এটা লিখেন যে এটা কিন্তু কোথাও নাই, আমরা এটা বই থেকে দেখছি যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আবিষ্কার, যে জোনসি প্রথম সাইন্টিফিক্যালি দেখান যে সংস্কৃত, গ্রিক, লাতিন সহ ইউরোপ ও ইরানি অনেক বহুভাষার ব্যাকরণগত ধ্বনিগত মিল আছে এবং এই ভাষাগুলোর পূর্বপুরুষের মিল কাছাকাছি আছে। এটার জন্য এই ধারণার উপর যে অভিন্ন উৎস থেকে আসতে পারে ভাষার ইতিহাসের উপর গুরুত্ব দেওয়া হয় এবং ভাষা পরিবারের উপর ফোকাস করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আরেকটা জিনিস দেখেন, জোন্স কিন্তু বিভিন্ন ভাষার তুলনা করে তুলনামূলক ভাষাতাত্ত্বিক পদ্ধতি রিকনস্ট্রাকশন মেথডের উপর ফোকাস করেন। কনস্ট্রাকশন মেথডটা কি, যে কিভাবে ভাষা পুনর্গঠন করা যায়। যেমন এখানে বলা হলো গ্রিক, লাতিন, সংস্কৃত কোনো অভিন্ন উৎস থেকে এসেছে। তো এই ভাষাগুলোর যে মিল, এটা কিভাবে আমরা পুনর্গঠনের মাধ্যমে যখন উপরে যেতে থাকবো তখন আমরা বুঝতে পারবো যে ভাষাগুলোর আসলে। তো আমরা দেখেন যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আবিষ্কার, তুলনামূলক পদ্ধতি, তারপর হচ্ছে আহ আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সংস্কৃত ভাষা ও সাহিত্যের গবেষণায় দিক নির্দেশনা। তিনি ভাষণে প্রথম যেটা করেন, সংস্কৃত ভাষাকে মানে একটি একাডেমিক গুরুত্বপূর্ণ শাখা হিসেবে, এর আগে কিন্তু পাশ্চাত্যে আমাদের ভাষা নিয়ে সেইভাবে স্টাডি করা হতো না। তার ভাষণের পর যেটা হয় যে সংস্কৃত ভাষাকে এবং তার সাহিত্যকে পাশ্চাত্যের গবেষণার মূল ধারাতে নিয়ে আসেন। সংস্কৃত ভাষার উপর গুরুত্ব এই বিষয়টা, যে তিনি এটা ছাড়াও তিনি কালিদাসের কিন্তু শকুন্তলা, তারপর সংস্কৃত ভাষা সম্পর্কে এই ভাষাটা যেতে এত রিচ একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই বিষয়টা আসলে ইউরোপীয়দেরকে তিনি ধারণাটা দেন। যে সংস্কৃত ভাষায় যখন সাহিত্য গুলাকে, রিসার্চ গুলাকে উনি অনুবাদ করেন ইংরেজিতে ভাষায়, তখন দেখা যায় বিভিন্ন, যেমন লন্ডন ইউনিভার্সিটিতে কিন্তু সংস্কৃত একটা ডিপার্টমেন্ট আছে, ওখানে সংস্কৃত ভাষাকে শুধু পড়ানো হচ্ছে। অর্থাৎ ভারতীয় একটা ভাষা বা সংস্কৃত যে এত রিচ একটা ল্যাঙ্গুয়েজ, যেটা গ্রিক লাতিনের সাথে কানেক্টেড, এই বিষয়টার আন্তর্জাতিক গুরুত্বটা আসলে তুলে ধরেন তিনি। তিনি শুধু আরেকটা বিষয়, তিনি শুধু ইন্দো ইউরোপীয় ভাষা নয়, ইন্দো ইউরোপীয় বলতে বাংলা, ইংরেজি, ফার্সি আমরা যেগুলো বলি, তিনি কিন্তু কেলটিক, গথিক এসব ভাষারও শ্রেণীবিন্যাস নিয়ে মত প্রকাশ করেন। পাশাপাশি হিব্রু বা আরবি এগুলো নিয়েও তিনি সামিটিক ল্যাঙ্গুয়েজ যেটা বলে, অর্থাৎ ভাষাকে নতুন ভাবে পর্যবেক্ষণের একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জোনসের ক্ষেত্রে এই যে তুলনামূলক পদ্ধতির কথা আমরা বললাম, যে তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে রাসমুস রাগ, ফ্রান্স বক ওনারা রিসার্চ শুরু করেন।
অর্থাৎ জোন্স প্রথম ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তিতে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের প্রস্তাব দেন। অর্থাৎ সেই সময় কিন্তু মনে করা হতো যে যে কোনো ভাষা কিভাবে এসেছে ধর্মীয় মত মনে করা হতো, মানে এই বিষয়টা যদি আমরা সাইন্টিফিক্যালি বলি, এটা কোনো আমরা পার্সোনালি কেউ নিব না। যেমন সনাতন ধর্মে মনে করা হতো সংস্কৃত ভাষাটা দেবদেবী থেকে এসেছে, মুসলমান ধর্মে আরবি ভাষাটা আদম থেকে এসেছে, আর ইহুদিরা মনে করতো হিব্রু ভাষাটা তাদের মুসা থেকে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্মের নিজে থেকে যে এই ভাষাটা এভাবে আসে, অর্থাৎ ভাষার বিবর্তনে ধর্মীয় ব্যাখ্যা দেওয়া হতো। জোন্স প্রথম দেন যে অ্যাকচুয়ালি সব ভাষায় ভাষা নিয়মের সাথে পরিবর্তনশীল, এবং এই যে এখনকার আরবি ভাষা আমরা যা বলছি এটা কিন্তু 200 বা 500 বছর আগে এই আরবি ছিল না। আমাদের বাংলা ভাষায় 600 বছর আগে জন্ম নিয়েছে। অর্থাৎ একটা ভাষা কি পরিমাণ চেঞ্জ হতে পারে তা প্রথমে ওনার মাধ্যমে তুলে ধরা হয়। অর্থাৎ এই ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে ভাষাগুলোর বিবর্তন ইতিহাসকে সামনে নিয়ে আসা হয়, অর্থাৎ একটা স্বতন্ত্র বিজ্ঞানের শাখা হিসেবে। তো এখানে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের পদ্ধতি তো হচ্ছে আমাদের ভাষা বিবর্তন নিয়ে পরিবর্তন নিয়ে। সেখানে অ্যাকচুয়ালি যে ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের যে বৈজ্ঞানিক ধারণা, ঐতিহাসিক পদ্ধতির সূচনা, ভারতীয় ভাষা সাহিত্যের প্রতি বিশ্বজোড়া সব মানুষের আগ্রহ সৃষ্টি করা, এইসব থেকে অ্যাকচুয়ালি স্যার উইলিয়াম জোনসের অবদান অনস্বীকার্য। তার এই ক্ষেত্রে তার ভূমিকাটা অনেক মৌলিক। মৌলিক বলতে কি, আমাদের ভাষার যে আমাদের ভাষার ইতিহাসই মানে হচ্ছে মানব সভ্যতার ইতিহাস, এবং এই উপলব্ধির পিছনে উইলিয়াম জোনসের সমগ্র ভাষা বিজ্ঞানের চর্চাতেই কিন্তু আধুনিক চর্চা শুরু হয়ে যায়। তিনি তুলনামূলক ভাষা বিজ্ঞানের যেমন ঐতিহাসিক প্রতিষ্ঠাতা, একইভাবে আমরা যদি বলি ভাষার ইতিহাস, বিবর্তন, পারস্পরিক আত্মীয়তা এসব নির্ণয়ের গবেষণা, সেটা ভাষা বিজ্ঞানকে একটা বলতে পারি একটা বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে। এটা হচ্ছে বড় কথা। আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে যে তাহলে আমাদের ভাষা বিজ্ঞানের উইলিয়াম জোনসের যে কন্ট্রিবিউশন সেটা সামগ্রিকভাবে শুধুমাত্র তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান না, অর্থাৎ পরবর্তী ভাষা বিজ্ঞানীদের উপর তার পথ অনুসরণ করে তুলনামূলক ভাষা যেমন সুসংগঠিত এবং একটি স্ট্রাকচার স্টাডিতে পরিণত হয়। একইভাবে যেটা হয় যে অ্যাকচুয়ালি জোন্স বিভিন্ন ভাষা গবেষণাকে যুক্ত করেন তুলনামূলক পুরাণের সাথে, ঐতিহাসিক দর্শনের সাথে, দর্শন আর নৃতত্ত্বের সাথে, অর্থাৎ সংস্কৃতি আর মানব ইতিহাসকে তিনি কানেক্ট করেন। তো সংক্ষেপে যদি আমরা বলি যে ভাষার ইতিহাস অন্বেষণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ, প্রত্ন ইন্দো ইউরোপীয় ধারণার ভিত্তি স্থাপন, তুলনামূলক পদ্ধতি, পুনর্গঠন পদ্ধতির গুরুত্ব, তারপর হচ্ছে পশ্চিম বিশ্বের সাথে সংস্কৃত ভাষার সংযোগ তৈরি, অর্থাৎ যে আধুনিক ভাষা বিজ্ঞানের যে প্রতিষ্ঠা, সেটার ক্ষেত্রে আসলে আমাদের উইলিয়াম জোনসের অবদান ভাষা বিজ্ঞানের বিকাশে আমরা বলতে পারি তার অবদান অনেক মৌলিক। তিনি অন্যতম পথিকৃৎ এই স্টাডির ক্ষেত্রে, এবং পরবর্তীতে আরো অনেক চর্চা হয়। তো এখানে যেটা হচ্ছে আমরা দানিয়েল হক স্যারের ওখানে, আর আমি দুটোই ওপেন করছি একটু। স্যার দানিয়েল হক স্যার এখানে দেখেছেন যে এখানে ভাষার পরিবর্তন, ক্রম পরিবর্তন, ফিলোলজি, গ্রিমের সূত্র, অর্থাৎ এই বিষয়গুলো আছে। ভাষা এখানে পরিবর্তনের সাথে সাথে কিন্তু আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে তুলনামূলক ভাষাবিদ্যার প্রতিষ্ঠার ক্ষেত্রে
দেখা গেল যে উইলিয়াম জোনসের ভাষণের বিষয়টা এখানে আসছে এবং এটার গুরুত্বটা তুলে ধরা হয়েছে। তুমি আহ, এই যে এখানে ক্রমবিকাশে আমরা যদি লক্ষ্য করি, আপনারা দেখেন যে যতগুলো পয়েন্ট আমরা বলেছি, আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন না? আমি এখন পয়েন্টগুলো জিজ্ঞেস করি যে কিভাবে সংস্কৃতের যে প্রবর্তনের পরবর্তীদের যে অবদান, সেখানে দেখেন উইলিয়াম জোনসের ভাষণটা এখানে আছে, সংক্ষিপ্ত আকারে আছে, একদম ছোট করে এখানে আছে। আপনারা পুরো ভাষণটা দেখবেন ইয়ে থেকে, হুমায়ুন আজাদ স্যারের বইতে থেকে, যেখানে এই যে কমন সোর্স থেকে যে আসছে এই বিষয়টা, এবং তিনি তার এই মতবাদ পুরো ইউরোপে আসলে একটা বড় প্রভাব বিস্তার করে। একই সাথে পরবর্তীতে দেখা যায় যে তিনি এই যে তুলনামূলক তার কারণে ভাষার যে প্রত্ন ভাষা হচ্ছে যে যেই ভাষাটা নাই এখন, ধরেন আমাদের সংস্কৃত ভাষা আছে, তারপর গ্রিক, লাতিন, এই তিনটে ভাষার উপর ডিপেন্ড করে আমরা এদের একটা প্রত্ন রূপ দ্বারা করাতে চাই। তো এখানে যেটা হয়েছে যে তার যে কন্ট্রিবিউশনটা শুধুমাত্র তুলনামূলক ঐতিহাসিক ভাষায় নিজে প্রত্ন ভাষায়, যখন কোনো তিনটা ভাষা থাকে, কারণ এই যে কোনো তিনটি ভাষার মধ্যে একটি হচ্ছে প্রত্ন ভাষা, মূল ভাষা, অর্থাৎ বাকি দুটো হচ্ছে প্রত্ন ভাষা থেকে আগত। ধরলাম গ্রিক, লাতিন, সংস্কৃত, তিনটা ভাষা একই উৎস থেকে এসেছে। এই কনসেপ্টটাই আসলে একটা সাধারণ উৎস থেকে, তিনটি ভাষায় অন্য কোনো সাধারণ উৎস থেকে আগত, অর্থাৎ এদের একটা প্রাচীন রূপ ছিল যেটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, এবং এটা কোনো দলীয় পরিবর্তনের জন্য হয়েছিল। দেখা গেছে যে অনেক সময় হয় না, অঞ্চল ভেদ করে ইউরোপ, এশিয়া বা যে বিষয়গুলো, এগুলোর সাথে ভাগ করে এই কনসেপ্টটাই, সাইন্টিফিক যে রিকনস্ট্রাকশন মেথড আপনারা দেখেন, এই যে পুনর্গঠনের যে মেথড, এই বিষয়টাই ওখানে এসেছে। অর্থাৎ জোনসের আবিষ্কারটা একদমই নতুন এটা না, এর আগেও কিন্তু অনেকে বলেছিলেন, কিন্তু জোনস যেটা করেছেন, তার যে অনুমান সেটাকে তিনি তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করেছেন। তারপরে দেখা যায় সাইন্টিফিক্যালি আমরা একটা আসলে একটি নতুন বিজ্ঞানের আমরা সৃষ্টি পাই এই কারণে। এখন যেটা হচ্ছে, আমি আপনারা সবাই নিজেদেরকে আনমিউট করতে পারবেন। আমি যেটা করি যে এই জিনিসটা বোঝা গেছে যে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে উইলিয়াম জোনসের ভাষণের গুরুত্ব বা উইলিয়াম জোনসের তাৎপর্য আমাদের মূল ফোকাস ছিল আজকে এটাতে। এবং এটার জন্য দুটো রেফারেন্স বই, সেটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের বইটা আর হচ্ছে দানিয়েল হক স্যারের বইটা। আর আপনাদেরকে আমি লেকচার থেকে কি ওয়ার্ড গুলো লিখে রাখতে বলেছি। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তার মানে আপনারা সবাই পড়া বুঝেছেন, কোনো ধরনের সমস্যা নেই, এই তো? কারো কিছু বলার থাকলে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন।
ম্যাটেরিয়াল রিলেটেড গত ক্লাস সম্পর্কে আলোচনা। আপনি 48 ক্লাস অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ, শিলা সরকার বলেন আপনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আমার একটু প্রথম ক্লাসের যে ম্যাটেরিয়ালসটা ওইটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম আপনি আমাদেরকে যে ম্যাটেরিয়ালসটা দিয়েছিলেন তো ওখানে আমাদের একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে যে ভাষা বিজ্ঞানের শাখাগুলোকে বর্ণনা করো, আর ভাষা তত্ত্ব কি, ভাষা বিজ্ঞানের শাখাগুলো চায়। তো ওখানে আপনি যে ম্যাটেরিয়ালসটা দিয়েছেন ওখানে ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব এবং প্রয়োগ তত্ত্ব এগুলো মূল শাখা হিসেবে বিবেচনা করা হয়েছে। তো হুমায়ুন আজাদ স্যার বইয়ে যেটা দেখলাম ওখানে না, শাখা আমি হিসেবে বলি। উনি সাধারণ ভাষা আমি বিজ্ঞান, একটা কথা বলি। তুলনামূলক, জি শিলা সরকার, যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাষা বিজ্ঞানের কিন্তু আপনার কোর ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে পদ্ধতিগত শাখা, মেথোডোলজিক্যাল ব্রাঞ্চ একটা টার্ম আছে। আপনার কোর ব্রাঞ্চ বলতে সেটা হচ্ছে স্কোর ভিত্তিক শাখা, অর্থাৎ ভাষাকে আমরা বিভিন্ন ভাগ করি সেটা অনুযায়ী ভাগ। সেই ক্ষেত্রে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এভাবে ভাগ করা। আর যখন আপনি পদ্ধতিগত শাখা, হুমায়ুন আজাদ স্যার আসলে এই জিনিসগুলো একটু অ্যাডভান্স স্টেজের জন্য লেখেন। তো ওনারা যখন লিখেন ওনারা জানেন আপনি অলরেডি নোন হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স অর ক্লাসিফিকেশন। স্থলভিত্তিক শাখাগুলো জানেন, পদ্ধতি ভিত্তিক শাখাগুলো জানেন, ওগুলো প্রাইমারি হয়ে গেছে। তো ওটা মনে করে অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে পদ্ধতি ভিত্তিক শাখা। সেই পদ্ধতি ভিত্তিক শাখায় বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে, সেটা প্রথাগত ব্যাকরণ, তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক ব্যাকরণ, তারপর রূপান্তরমূলক, সৃষ্টিশীল ব্যাকরণ, এগুলো হচ্ছে মেথোডোলজিক্যাল ব্রাঞ্চ। কিভাবে স্টাডি করবে তার একটা ব্রাঞ্চ। এগুলোই যেমন এখন আপনার রূপান্তরমূলক, সৃষ্টিশীল, যে গ্রামার পর আরো আছে ফাংশনাল গ্রামার আছে, অর্থাৎ নতুন নতুন আরো অনেক তত্ত্বের যোগ হয়েছে। এগুলো সবই হচ্ছে মেথোডোলজিক্যাল ব্রাঞ্চ। হ্যাঁ, তারপর সারোয়ার হোসেন আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আগে যেটা বললেন স্যার উইলিয়াম জোনসের ভাষণে, মানে উনি গ্রিক, ল্যাটিন বা ফার্সি এই সমস্ত ভাষাগুলোকে একটু ভিন্ন উৎস থেকে এসেছে বলে উনি ওনার একটা ভাষণে উনি এই মতামতটা ব্যক্ত করেন। তো উনি মূলত কোন উৎস থেকে এসেছে ওটা বলেননি, ওটা সমসাময়িক ভাষাতাত্ত্বিকেরা বা ভাষা বিজ্ঞানীরা ওই সময় ওনাদের না। যখন ওটা উনি বলেছেন যে কোনো অভিন্ন উৎস থেকে এগুলো এসেছে, যেটা উনি বললেন না, পারহ্যাপস নো লঙ্গার এক্সিস্ট, অর্থাৎ এমন উৎস থেকে এসেছে। ধরেন আমাদের বাংলা ভাষা, এখন এই বাংলা ভাষায় আমি 4-5টা অঞ্চলে ভাগ করে দিলাম। দেখা গেল যে বাংলা ভাষার 5টা অঞ্চল, এখানের প্রথমে 50 জন মানুষজন থাকে, সবাই একটা বাংলা ভাষায় কথা বলছে। এইরকম একটা ভাষায় বলা হচ্ছে প্রত্ন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজটা যখন 3টে ভাগে ভাগ হয়ে গেল, ধরেন কেউ এশিয়ার দিয়ে গেল, কেউ ইউরোপে গেল, কেউ মধ্যপ্রাচ্যে থাকে, তখন ভাষাটার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসলো, কিন্তু ওদের মূল একটাই। এটা বলা হয়েছে অভিন্ন উৎস থেকে 3টা ভাষা এসেছে, যেটা হয়তো এখন আর জীবিত নেই। তখন প্রশ্ন এসেছে আমরা কিভাবে এই ভাষাটা পাবো। তখনই তিনি পুনর্গঠন পদ্ধতির উপর যোগ দেন, রিকনস্ট্রাকশন মেথড। মানে আরেকটা উৎস থেকে এসেছে, কমন উৎস থেকে, অর্থাৎ একই অভিন্ন, মানে 3টা একই জায়গা থেকে এসেছেন, উনি এই পয়েন্টটা ধরেছেন। জি ম্যাডাম, মানে আমরা পরবর্তী যেটা দেখতে পাই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে এই ভাষাগুলো উদ্ভূত হয়েছে, তো এটা তো উনি মানে নির্দিষ্ট করে বলেন, এটা উনি নির্দিষ্ট করে বলছেন নাকি পরবর্তীতে বা অন্যান্য ভাষা বিজ্ঞানীরা না, না। নির্দিষ্ট করে দিয়েছেন? এখন এখন আমরা জানি বিকজ এগুলো নিয়ে স্টাডি হয়েছে। ইসলাম যখন বলেছিলেন দেন এটা নিয়ে স্টাডি তখনও শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখনই তিনি প্রথম এটা ধারণা করেছিলেন।
তখন ওনার ধারণাটাকে উনি তত্ত্বের উপর করেন। এখন যেমন আমরা অনেক জানি বাংলা ভাষা কিভাবে এসেছে, সায়েন্টিফিক স্টাডি কিভাবে কোন কোন ব্রাঞ্চ থেকে এসেছে, কিন্তু একটা সময় এটা আমাদের জানা সম্ভব ছিল না। সেই কাজটাই করেছিলেন উইলিয়াম জোন্স। আচ্ছা ম্যাডাম, আমার আরেকটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে ওই ভাষা বিজ্ঞান, আমরা যেটা একটু আগে, ওই শিলা দিদি বললেন যে ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব বা প্রয়োগ তত্ত্ব, এগুলো ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা। আর যেটা ওই ঐতিহাসিক ব্যাকরণ, তুলনামূলক ব্যাকরণ বা বর্ণনামূলক ব্যাকরণ, সাংগঠনিক ব্যাকরণ, এগুলো কি ভাষা বিজ্ঞানের ধারা নাকি হ্যাঁ শাখা? এগুলো হচ্ছে ধারা, না না এগুলো শাখা, এগুলো হচ্ছে পদ্ধতিমূলক শাখা। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে স্তরভিত্তিক শাখা, একটা হচ্ছে প্রান্তীয় শাখা, আর এটা হচ্ছে পদ্ধতিগত শাখা। প্রথাগত ব্যাকরণ, তুলনামূলক ঐতিহাসিক ব্যাকরণ, বর্ণনামূলক ব্যাকরণ, রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ, ফাংশনাল গ্রামার, এগুলো হচ্ছে পদ্ধতিগত শাখা, মেথোডোলজিক্যাল ব্রাঞ্চ। আচ্ছা, জি ম্যাডাম, ধন্যবাদ। আজকের পড়া বোঝা গেছে? আপনারা সবাই বুঝেছেন? হ্যাঁ ম্যাডাম, আমরা উইলিয়াম জোনসের ভাষণটা আমি বুঝতে পেরেছি এবং ওটার ঐতিহাসিক গুরুত্ব, বাংলা ভাষা চর্চা, এটার গুরুত্বটা বুঝতে তাহলে পেরেছি। আমরা আজকে যে পড়েছি এটা হেডিং হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে স্যার উইলিয়াম জোনসের ভাষণ এবং এর তাৎপর্য। তা আপনারা নিজেদের মতো রেডি করে নিতে পারবেন না আমার লেকচার? ম্যাম, ম্যাম একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। যে স্যার যখন লাস্টের দিকে আর কি অনুবাদের, যদিও এতটা শক্তিশালী নয়, তবুও অনুমান করার একই রকম কারণ রয়েছে যে গতিক ও কেল্টিক সংস্কৃতির সাথে। এই গতিক ও কেল্টিক মানে কি আমি একটু বুঝলাম না, এটা একটু ক্লিয়ার করুন। এখানে না, এটা হচ্ছে যে উনার একটা কনসেপ্ট, উনি আইডিয়া আমাদেরকে দিয়েছেন। গথিক এবং কেল্টিক হচ্ছে দুটো ভাষা। আচ্ছা, এগুলো দুটো ভাষার নাম। হ্যাঁ দুটো ভাষার নাম, এবং তিনি বলেছেন যে এগুলোকে আমাদের সংস্কৃত বা এগুলোর সাথে একই উৎস থেকে হতে পারে, কারণ তিনি গথিক এবং কেল্টিক ভাষা নিয়েও চর্চা করেছেন, তিনি হিব্রু ভাষা নিয়ে চর্চা করেছেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। তো উনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলোর সমশব্দের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে এই ভাষাগুলোর ধ্বনিগত, অর্থগত বা সিমেন্টিক মিনিং গুলো এত বেশি তাৎপর্যপূর্ণ এবং কানেক্টেড, তখন তিনি ধারণা করেন এগুলো একই জায়গা থেকে আসছে, আদারওয়াইজ এত সিমিলারিটি থাকতে পারে না। দেন এটার রিকনস্ট্রাকশন মেথডে গিয়ে আসলে সাইন্টিফিক্যালি প্রুভ হয় যে অ্যাকচুয়ালি এগুলো একই অভিন্ন উৎস থেকে এসেছে। জি ম্যাম, ধন্যবাদ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আগামী ক্লাসে আপনাদের কাজ থাকলো আপনারা এই উইলিয়াম জোস এবং এর ভাষণের তাৎপর্য, আমি যখন লেকচার দিই আপনাদেরকে বলি কিন্তু প্রয়োজনীয় নোটস নিতে, যে আপনারা নোটস নেবেন। আমি যখন হেডলাইন গুলো বলি, লেকচারের সময় আমরা অনেক সময় পড়ে অনেক কিছু আমরা সেখানে বলি, সো আপনাদেরকে সেই নোটস গুলো নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছি আপনারা এখানে সবাই ফর্মাল ছবি দেবেন, এটা কোনো ফেসবুক প্রোফাইল না যে জুমের মধ্যে আপনি ফ্যামিলি ফটো বা এভাবে দেবেন। এরপর থেকে আপনাদের মধ্যে কেউ এভাবে জয়েন করলে আমি কিন্তু রিমুভ করে দেব। ম্যাম, এখানে একজন আছেন নাসিমা খাতুন, আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়ে জয়েন করবেন, অথবা শুধু নাম লিখে জয়েন করবেন। হ্যাঁ বলেন। আমার একটা কথা ছিল, ওই হ্যাঁ বলেন। হুমায়ুন আজাদ স্যারের যে তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, ওইটার যে আপনি পিডিএফ দিলেন, আমরা কি মেইন বইটা কেনার কোনো দরকার আছে? মানে এটা দিয়ে হবে? এটা দিয়ে পড়লে কি আমরা এই বইটা কেনাটা দরকার, বিকজ হচ্ছে কি এই বইটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কানেক্টেড। তো সেক্ষেত্রে কারো যদি হয় যে আপনার পাচ্ছেন না, সেজন্য আমি ম্যাটেরিয়াল দিচ্ছি, তবে আপনি একটা কোর্স পড়বেন, সেটা একটা টেক্সট বই থাকাটা জরুরি। আই সাজেস্ট টু বাই। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আমার আরেকটা জিনিস একটু জানার ছিল। হ্যাঁ বলেন। এই আপনি আমাদের এই লেকচার শেষে আমাদের যে বোঝা যাচ্ছে না সারওয়ার হোসেন, একটু জোরে বলেন।
ম্যাডাম আপনি আমাদের ক্লাসগুলো করানোর সময় আমাদের যখন লেকচার দেন তখন বিভিন্ন রেফারেন্স বই সাজেস্ট করেন, যেমন হুমায়ুন আজাদ স্যারের বই বা আবুল কালাম মঞ্জুর মুর্শেদ স্যারের বই হ্যাঁ, আজকে যেমন দানিয়েল হক স্যার আর হুমায়ুন আজাদ স্যার দুটো বই সাজেস্ট করেছে। আমি বলছি লেকচারে যাদের বই সাজেস্ট করবো আপনারা লেকচারের সাথে লিখে নেবেন, তাহলে আপনি ওই বিষয়টা পড়তে গেলে ওই বই দুটো ফলো করলেন। ওই ম্যাটেরিয়ালটাও আমি আপনাদেরকে কিন্তু ক্লাসরুম আর হোয়াটসঅ্যাপে আপলোড করে দিয়েছি। এখন হোয়াটসঅ্যাপে অনেকে হয়তো পরে কানেক্ট হয়েছেন, যারা পরে যাদেরকে অ্যাড করা হয়েছে তারা কিন্তু আগের ম্যাটেরিয়াল গুলো দেখবে না। তাহলে সিআর আমি বা যেটা আপনাদের হচ্ছে যে ম্যাডাম, আমার জানা দিকটা হচ্ছে যে যেমন আমাদের এই ঐতিহাসিক তুলনামূলক ভাষা বিজ্ঞান কোর্সের আমাদের যে সিলেবাসটা আছে বা আমরা যে সিলেবাসটা ফলো আপের মধ্যে সবসময় থাকবো, তো আমরা যদি এই 3টা রেফারেন্স বই থেকে যদি আমি যে কোনো একটা রেফারেন্স বইটা চুজ করি আমার পাঠ্য সহায়ক হিসেবে, তো আমি আমার সিলেবাসটা পাবো কিনা ওই বইটার মধ্যে, মানে হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ, ওটা পাবেন। আর আমি আপনাদেরকে সবসময় ম্যাটেরিয়াল দিব, ওটা নিয়ে আপনার মানে অডিট হওয়ার কিছু নাই। আপনি সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল পাবেন। ইভেন আপনারা যদি চান হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স এর আমি ফার্দার ম্যাটেরিয়াল গুগল ক্লাসরুমে দিয়ে দিলাম। কেউ যদি ফার্দার মানে এই সম্পর্কে জানতে চান, পড়তে চান, সে অবশ্যই ওখান থেকে নিতে পারেন। মানে আমি ম্যাটেরিয়াল থেকে ওটা ডেসক্রিপশনটা আমি আমার সহায়ক বইয়ে পাবো, ওই হুম। ম্যাটেরিয়াল ডেসক্রিপশন। ওকে ম্যাডাম। অন্য বইও আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি হয়তো বেসিক একটা বা দুটো সাজেস্ট করি আপনাদেরকে, কিন্তু আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনার কাছে যে বই কালেকশন আছে সেখানে চেক করে আরো বই দেখতে পারেন, ঠিক আছে? এটা ওপেন, জি ম্যাডাম। আপনি যত বই দেখবেন আপনার ম্যাটেরিয়ালটা তত রিচ হবে। জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাঝখানে আমাদের ওয়াইফাই চলে যাওয়াতে প্রবলেম হলো, কিন্তু আমি ভেবেছি হয়তো আজকে ক্লাসে নিতে পারবো না, যা ঠিক মতো ক্লাস নেওয়া হয়েছে। আপনার সবাই ক্লাস বুঝেছেন তো? আমার ক্লাস কঠিন লাগছে কি? জি ম্যাম, ভালোই লাগছে। মানে যা আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে। আমার সাথে গতকাল স্যারের সাথে দেখা হলো, স্যার আমাকে বলছিলেন যে আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনারে গতকাল জাহাঙ্গীর স্যারের সাথে দেখা হলো। তো স্যার আমাকে বললেন যে মনে যে তুমি ক্লাস নাও, ওরা তোমাকে বুঝতে হবে এটা সেটা। তখন স্যার বলতে, আমি বললাম না স্যার, আমি ট্রাই করছি খুব ইজিলি ক্লাস দিতে, তো হোপফুলি প্রবলেম হবে না। আমি স্যারকে অ্যাসুরেন্স করেছি। তো আমি ভাবছি যে আমি নিশ্চয়ই কঠিন ভাবে ক্লাস নিচ্ছি না, আপনারা সবাই বুঝতে পারছেন তো? না ম্যাডাম, আমরা বুঝতে পারছি, তবে যেহেতু আমাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ডটা বাংলা না, বা আমরা অনার্স বা ডিগ্রিতে আমাদের অনেকের ব্যাকগ্রাউন্ড বাংলা না হওয়াতে এই বিষয়গুলোটা আমাদের জন্য একটু নতুন নতুন হওয়াতে হয়তো আমরা প্রথম দিক দিয়ে একটু কম বুঝতে পারছি না সেরকম না, একটু কম বুঝতে পারছি। তবে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা নেক্সট ক্লাস থেকে আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আমি তো চেষ্টা করি যে আপনাদেরকে মানে যখন যেটা, যেমন এখন আজকের ক্লাসে অনেকেই আছেন যে নতুন, যে যাদেরকে আপনারা হয়তো পরে অ্যাড করা হয়েছে ক্লাসরুমে, এমন আছে না অনেকে জি জি। যে তবে আজকেই অ্যাড যেটা করা বুঝতে হলো। পারছি, আমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে না করি তাহলে হয়তো সামনের ক্লাসগুলো হয়তো আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমার এই সাবজেক্ট আমার এরকমই মনে হয়। হ্যাঁ, আপনার ভাই কি আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করবো যে ম্যাটেরিয়াল যেটা থেকে পড়াচ্ছি সেটা দিয়ে দিব, যাতে আপনাদের ইজি হয়ে যায়, যে কোনো কিছু ইয়ে না থাকে, মানে আনটাচড না থাকে। জি ম্যাডাম। আজকে আমাদের টপিকস যেটা ছিল যে উইলিয়াম জোনসের যে ভাষণ, মানে স্যার উইলিয়াম জোনস নিয়ে আমরা আসলে আজকে মূল বিষয়টা দেখেছি, যে স্যার যে কিভাবে রিসার্চ করেছেন বা উনার যে কন্ট্রিবিউশনটা সেটাকে আমরা কোন ভিউ থেকে দেখব। আজকের ক্লাসে আমাদের তাহলে টপিকসটা ছিল টুডেস টপিক ছিল আপনার, আমি এটা আপনাদের ইয়ের জন্যই টুডেস টপিক স্যার উইলিয়াম জোনস। অবদান। হ্যাঁ, তার হচ্ছে কন্ট্রিবিউশন। আপনারা শুধু এটা ছাড়াও অন্য আরো অনেক বই টই বা যেগুলো দেখেন, যে দুটো বই সাজেস্ট করছি সেটা তো আছেই, এটা ছাড়াও আপনারা যদি বেটার অপশন পান সেই বইও সার্চ করতে পারেন, সমস্যা নাই। বা নিজেদের কাছে কিছু থাকলে সেটাও। আপনাদের তো মনে হয় আরেকটা ক্লাস আছে না, 9টায়? আপনাদের
আপনাদের সবার জন্য শুভকামনা। ক্লাসরুমে জাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে ম্যাটেরিয়াল দুটো, যারা আগে ক্লাসরুমে বা ইয়েতে ছিলেন না তারাও যাতে পেয়ে যান। তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা, দেখা হবে নেক্সট বুধবারে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ম্যাডাম, শুভরাত্রি। ভালো।